আমি রাব্বি হোসেন জীবন, আইন ও বিচার বিভাগ, 52তম আবর্তন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রথম বর্ষের একজন শিক্ষার্থী। আমার বাসা কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পদ্মা নদীর তীরে। আমার পরিবারের সদস্য 6 জন। আমি আমার বাবা সহ 2 ভাই 2 বোন আছি। আমি পরিবারের সদস্য ভাই বোনের ভিতরে দ্বিতীয়। আমার বড় বোন 2021 সালে বিবাহ সংগঠিত হয়েছে আর কি। তারপরে আমার ছোট একটা বোন আছে, আর ছোট একটা ভাই মানসিকভাবে প্রতিবন্ধী, মানসিক বিকারগ্রস্ত। আমার বাবা পেশায় একজন স্ট্রিট হকার। তিনি নবীনগর এবং জিরানি বা এই পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় ভাঙা মোবাইল, চুল বা এই সমস্ত ক্রয় বিক্রয় করে জীবিকা নির্বাহ করেন। 2000 কিন্তু তিনি পেশায় পূর্বে থেকে এরকম ছিলেন না। পূর্বে ওই শাড়ি লুঙ্গি ছিট কাপড়ের যে ব্যাপার আছে, মেয়েদের বয়স জিনিসপত্রগুলো ছোটোদের বিক্রি করতেন। ওই চরাঞ্চলে নদী পার হয়ে চরাঞ্চলে দিকে বিক্রি করতে যেতেন, সেইভাবে আমাদের চলতো। কিন্তু 2016 সালে পদ্মা নদী ভেঙে যায় আমাদের কুষ্টিয়া জেলাতে। আমার বাড়ি আমার বাড়ি, আমার দাদার বাড়ি পুরোটাই ভেঙে যায়। তারপরে আমার বাড়ি থেকে একটু দূরে আমাদের নিজস্ব তখন ওই জমি পুরোটাই নদী থেকে চলে যায়। পরে দাদার আনডিভাইডেড যে জমি থাকে ওখানে আর কি স্থাপন করি। 2 রুমের একটা ওই টিনের ঘর, এক রুমে বাবা মা থাকতো, আর আমরা 4 ভাই বোন থাকতাম এক রুমে। বিশেষ করে যখন আমার বড় আপু মাদ্রাসায় পড়ে, তিনি কমি মাদ্রাসা থেকে মাওলানা শেষ করছে। বড় আপু যখন বাড়িতে আসতো তখন আমার বাড়িতে জায়গা হতো না, আপু থাকলে আমি তো আর ওই বেডে থাকতে পারতাম না। তখন পাশের বাসায় এক মামা ছিল, ওনার কাছেই থাকতাম রাত্রে। পড়াশোনা বিশেষ করে ওখান থেকে ওভাবেই শুরু। 8 থেকে আমি বাড়িতে কোনো দিন সেভাবে পড়ালেখা করতে পারিনি। পাশের বাড়িতে আমার বাড়ির সামনে একটা বাড়ি ছিল, ওখানে বাইরে অনেক লাইট জ্বলতো 2-3টা। ওখানে কবরের পাশে কিছু বই রেখে ওই সাইডে এক পইটে করে সুন্দর করে বসে পড়তাম, আর অধিকাংশ সময় রাত্রে ওই মামার কাছে ঘুমাইতাম। 2020 সালে সেই মামাটাও মারা যায় আর কি, অ্যাক্সিডেন্ট করে। তারপর 2019 সালে 9ম শ্রেণীতে ওই যে আমার দাদার বাড়ি দাদার জমিতে যে আমাদের বাড়িটা হইলো আর কি, আমাদের দাদার সাথে আমাদের জমি জমার যে একটা বিরোধ, ওনার বাড়ির সামনে বাড়িটা হয়ে বলে জমি জমানে বিরোধে আমাদের তখনই 18 সালে আমার বাড়িতে বিদ্যুৎ আসে। 19 সালে উনি পারিবারিক শত্রুতার কারণে আমার গণিত পরীক্ষা এসএসসি সময় উনি আমার বিদ্যুৎটা কেটে দেয় আমার বাড়িতে। ওখান থেকে আমার একটা ভিতরে একটা স্পৃহা জাগছিল যে হয়তো বড় হতে হবে, অন্তত বিদ্যুৎ আসার জন্য হলেও আমাকে বড় হতে হবে বাড়িতে। তারপর থেকে এসএসসিতে আমি বিজ্ঞান বিভাগে ছিলাম। পরীক্ষা সমাপ্ত করে A+ আসে। তার আগে আমি রাজশাহী সিটি কলেজে মানবিক বিভাগে ভর্তি হই, কারণ সায়েন্সের পড়াশোনা আমার বাবা এমনিতেই পরিবারে কন্ট্রিবিউশন তেমন হইতে পারে না। তার উপরে সায়েন্সের যে প্রাইভেটগুলো পড়া থাকে সেগুলো আমার বাবা বেয়ার করতে পারতেন না যদিও। আর তাছাড়া আমার আগে থেকে ইচ্ছা ছিল যে আমি মানবিক বিভাগ পড়ে বিসিএসের দিকে আগাবো বা আমি আইন বিভাগে পড়বো। আমার ছোটোবেলা থেকে একটা আইনের প্রতি একটা ঝোঁক ছিল। সেই দৃষ্টিকোণ থেকেই যে তখন অবশ্য করোনা ছিল, ফার্স্ট ইয়ার তো বাড়িতেই কাটে। ইন্টারমিডিয়েটে যাওয়ার পর সেকেন্ড ইয়ারে 2021 সালে সেই দিকে যখন গেলাম, তখনই বুঝতে পারছি যে আসলে জীবনের আসল সত্যগুলা কী, জীবনের সংগ্রাম। আমি ইন্টারমিডিয়েট রাজশাহী থাকতেই বুঝছি মেসেজ ওঠার সময়। আমার মাসে কোনো দিন এরকম ছিল না যে 3000 বা 4000 টাকা একবার আমার আব্বা দিছে। ওই যে তখন তার আগে আমার আব্বা ওই যে বোনের বিবাহ, বা আগে বললাম যেটা বোনের বিবাহ, নদী ভাঙা, সব মিলে ব্রাক, গ্রামীণ ব্যাংক, আশা, সেতু সব মিলে এত পরিমাণ ঋণ করছে। আমার আগের যে ব্যবসার পুঁজি ছিল এর জন্য, বাড়ি ভাঙা, বোনের বিবাহ বা বাড়ি দেওয়া, সুদের পুরো অনেক টাকা ঋণ করছে। আমার আব্বা ওই ব্যবসাটা চালাইতে পারে নাই। 22 সালে আগের দিকে আমি ইন্টারমিডিয়েটে চলে গেলাম যখন রাজশাহীতে, তখনই তিনি আর কি ঢাকাতে চলে আসে খাজা বিক্রি করার উদ্দেশ্যে। ওই আমার আব্বা ইন্টারমিডিয়েট যাওয়ার পরে প্রতিদিন এরকম হয়তো তুমি দিনই 400-500 টাকা ইনকাম হইতো, ওনার থেকে আমার 200 টাকা দিত বা বাড়িতে কিছু দিত, আর নিজের মেসেজে থাকে ওই 200 টাকা আমার। তখন আমি সাপ্লাই মিল খাইতাম। তখন প্রতিদিনের সাপ্লাই মিলে 80 টাকা থাকতো, ওই নিয়ে 100 টাকা দিলে তখনই আমি রাত্রে এবার চলতে পারতাম। আর ইন্টারমিডিয়েট রাজশাহীতে টিউশনের সুযোগ অনেক কম থাকে। তারপরে চলতে চলতে মার্চ মাসের সময় অ্যাডমিশনের একটা চিন্তাধারা চলে আসলো যে আমি আমার পরিবার অ্যাডমিশনের কোচিংয়ের ব্যয় বহন করতে পারবে কিনা। তখন আব্বা এরকম বলতো, আমি অসচ্ছল, আমি গরিব, এটা তো আমার দোষ না। আমার আব্বা, আমি এরকমই ভাবতাম যে আমার বাবা আছে, তা আমি তো আর গরিব না, আমার বাবা তো আছেন। তিনি এরকম আমার সাহস দিতেন যে আমার কিডনি 2টা বেঁচে আছে আর কি, এটা যতদিন আছে আমি তুই টেনশন করবি না। আমি সেটাই আর কি আমার আগ্রহ ছিল। আমি তখন থেকে অ্যাডমিশনের পর আমি ক্লাস 8 থেকে জিকে পড়তাম, একটা আগ্রহ ছিল জিকের প্রতি। সেই দৃষ্টিকোণ থেকে ইন্টারমিডিয়েটে ভালো করবো, তারপরে অ্যাডমিশনে ভালো কোথাও, আমার আগে থেকে একটা স্বপ্ন ছিল যে আমি ভালো করবো অ্যাডমিশনে। তখন হঠাৎ মার্চ মাসের দিকে একটা সার্কুলার আসলো, একটা কোচিংয়ের, বর্ণ কোচিং,
মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন এবং গুড্ডি ফাউন্ডেশনে। সেখানে হচ্ছে ওরা হচ্ছে ফ্রিতে অ্যাডমিশনের কোচিং, থাকা, খাওয়া, ভর্তি পর্যন্ত বহন করে। ওই কোচিংয়ে আমি পরীক্ষা দিই, রাজশাহী বিভাগের ভিতরে আমি দ্বিতীয় হয়েছিলাম। তো ওই কোচিংয়ে পরে সুযোগ পেলাম ইন্টারমিডিয়েটের পরীক্ষা দেওয়ার পরে ফেব্রুয়ারি মাসে, ডিসেম্বর মাসে। তো ওখানে জানুয়ারিতে চলে আসি ঢাকার মোহাম্মদপুরে বর্ণ কোচিংয়ে। ওখান থেকে আমার নতুন অ্যাডমিশন জার্নি শুরু হয়। সেই ওনারা হচ্ছে বিশেষ করে ফোনে অনেক স্ট্রিক্ট ছিল, ফোন ব্যবহার করা, বাইরে না যাওয়া। আমি কোচিংয়ের হোস্টেল অনেক ভালোভাবে পড়াশোনা শুরু করি। প্রথম এমনরকম হয়েছে আমি 13-15 দিন শুধু খাবার খাইতে নিচে নামতাম, আর পাশে একটা মসজিদ ছিল, নামাজ বাদ দিয়ে আমি সূর্যের আলো দেখি না, এরকম অনেক দিন ছিল। ওই মানে পড়াশোনা ওই যে শুরু হলো আর কি। তারপরে কোচিংয়ে যাতায়াত বলেন। তারপরে ঢাকার পরীক্ষার আগে কেন যেন আমি অনেক নার্ভাস হতাম যে আমার রিটার্ন অনেক সমস্যা হয়, মানে আমি হয়তো ঢাকাতে চান্স পাবো না। সেই দৃষ্টিকোণ থেকে দেখলাম যে আমার ঢাকাতে মানে এরা পরীক্ষা খারাপ হলে আমি বুঝতে পারি যে ঢাকাতে হবে না। সেই তার বিকেলে আমি আসরের নামাজ পড়ার পর ভাবলাম ঢাকা গেছে সমস্যা নেই, আমি পুনরায় আবার শুরু করি। তারপরে আর কি চট্টগ্রামের পরীক্ষা দিতে গেলাম। চট্টগ্রামের বি ইউনিট দিয়ে আমার অ্যাডমিশন যাত্রা সফলতা শুরু। আমি বি ইউনিটে 96তম হয়েছিলাম। তারপরে চট্টগ্রামের বি ইউনিটের পর ডি ইউনিটে আমি 157তম হই। তারপরে আমার আগ্রহ বেড়ে যায় যে আমি পারবো আর কি। তারপরে রাজশাহীতে পরীক্ষা দিতে আসি। রাজশাহীতে আমার ইচ্ছা ছিল রাজশাহীতে আমি প্রথম হইতে পারি নাই, কিন্তু 46তম হয়েছিলাম রাজশাহীতে। আর তখন থেকে ইচ্ছা ছিল আমি রাজশাহীতে আইন বিভাগে পড়ি, আর রাজশাহীর আইনের একটা থাকে। তারপরে জাহাঙ্গীরনগরের পরীক্ষা দেওয়ার খুব একটা ইচ্ছা আগে থেকে ছিল না। তারপরে ফর্ম তুলছিলাম, আম্মা বললো যে যাও পরীক্ষাটা দিয়ে আসো। সি ইউনিটে 28তম হই এবং বি ইউনিটে 42তম হই। তারপরে পারিপার্শ্বিক অনেক বিবেচনা করে, আব্বা ওই যে নবীনগর কাছেই থাকে আর ঢাকাতে খরচ সব কিছু বিবেচনা করে আমি জাহাঙ্গীরনগর আইন বিভাগকেই পছন্দ করে ভর্তি হই। তবে ভর্তির আগে 6 মাসে আমি বাসায় ছিলাম, তখন আমি ফ্যামিলির ক্রাইসিস আগে তো ছিল জানি, ওই 6 মাসে আরও বুঝতে পারলাম যখন দেখি সকালবেলায় গ্রামীণ ব্যাংক বৃহস্পতিবারে আসে দেখি মানে কিস্তি লাগে 2700 টাকা। সকালে ঘুম থেকে উঠে দেখি 2700 টাকা চিল্লাপাল্লা করতেছে, আম্মা এরকম গালাগালি করতেছে, এসা কিস্তি দেয় নাই। বিকেলে দেখি আমার পার্শ্ববর্তী সাদিপুর এলাকা থেকে একজন আসতেছে, লাভের টাকা দেয় নাই, আব্বা নিয়ে গেছে, বোনের বিয়ের সময় নিয়েছিল 35,000 টাকা, দেয় নাই। উনি এসে মানে গালাগালি, মানে তখন থেকে আমার ভিতরে আসে আমারই বড় হইতেই হবে, না এই যে পরিবারের যে একটা ব্যবস্থা। তখন থেকে মানে বিশেষ করে জুন থেকে ডিসেম্বর পর্যন্ত আমার বিশ্ববিদ্যালয় খোলার আগে বাড়িতে মানে প্রতিটা মুহূর্ত মানে বালিশ চাপাই দিয়ে ঘুমিয়ে রাখি, এরকম কী এর অবস্থা। আর আম্মা প্রতিদিনই দিয়ে কান্না করতো যে আব্বা এই জায়গায় আসে, মানে আমার কিসের ভিতরে রেখে গেলাম, মানে আব্বা এত পরিমাণ ঋণ করে আসছে বাড়িতে, বিশেষ করে এনজিও ঋণগুলো, যে ব্রাক সেতু হয় যে, তারপরে পদক্ষেপ থেকে শুরু করে আমি এতগুলো এনজিওর নাম জানি মানে যে আমাদের ঋণ আছে। তারপরে আমি যে বিশ্ববিদ্যালয়ে আসার পরে মানে হঠাৎ করে এরকম দেখলাম আর কি একদিন পোস্টে যে আমার ঢাকা ইউনিভার্সিটির বিজয় একাত্তর হলে এক বন্ধু বসুন্ধরা শুভ সংঘের বৃত্তি পাইছে আর কি, উনি পোস্ট করলো। তা আমি ওর থেকে খোঁজখবর নিয়ে জামান ভাইয়ের একটা মেসেজ দিয়েছিলাম খোঁজ পেয়ে। তারপরে আমার বিশ্ববিদ্যালয়ে মেহেদি ভাইয়ের নক দেওয়ার পর অমিত ভাইয়ের খোঁজ দিল, আমার ডিপার্টমেন্টের 49তম আবর্তন অমিত ভাই, উনি আমাকে বসুন্ধরা শুভ সংঘের সাথে যুক্ত করে। তারপরে এই যে মাসিক বৃত্তির একটা ব্যবস্থা হয়, তারপরে আমি চলতেছি এখন পর্যন্ত। আমার বাড়িতে ওই যে আব্বা ফ্যামিলিতে কিছু দিতে পারে না, আমার আম্মা ওই যে বাড়ির দাদির যে জমি আছে ওখানে আবাদ চাবাদ করে চলে, আর আব্বা ওই ঋণ শোধ করতেছে, এখন পর্যন্ত শোধ হয় নাই, এখন চলতেই আছে। কিছু মাঝে মাঝে এরকম হয় মানে আমার নাম্বার দেওয়া আছে গ্রামীণ ব্যাংকে, আমারে কল দেয় যে তোমার আম্মু এর কিস্তি দিতে আসে না, তুমি বলো আমি এখানে আসি, আমারে কল দেয় যে কিস্তি দিতে আসো। আমি ওইটাই আরও খারাপ লাগে যে এখনও পর্যন্ত কিস্তি শোধ হয় নাই, সেই দেখতেছি 17 সাল থেকে। তারপর এখন পর্যন্ত তারপরে ভাবলাম যে শুধু এই বৃত্তি দিয়ে তোমার হবে না, আমি একটি সিনিয়রের মাধ্যমে একটা টিউশন ব্যবস্থা করি। প্রথমে পাখিজাতে একটা টিউশন পাই অ্যাডমিশনের, এপ্রিলের 1 মাসের জন্য অ্যাডমিশন, আমাদের ব্যাচ সেকেন্ড টাইমে অ্যাডমিশনে ছিল। তো ও আমার কাছে পড়ার পরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে পড়তেছে, ওই থেকে আমার টিউশন আবার জাহাঙ্গীরনগরে শুরু হয়। আমি টিউশন একটা করাই, এই টিউশনের হচ্ছে টিউশন এবং বৃত্তি সব মিলায় মনে 7-8 হাজার টাকা যাই হয়। আমি খুবই যতটা সম্ভব নিজেভাবে চলার পরে আমার দাদি আছে, দাদিকে কিছু দিই, আমার আম্মাকে কিছু দিই, বিশেষ দাদিকে কিছু দিই। আমার গত ডিসেম্বরে আমার দাদা মারা যায়, আর দাদা নদীর কোলে দাদির বাড়ি এখনও আছে, দাদি আলাদা থাকে শুরু থেকে। দাদি হচ্ছে কালারের ব্যবসা করে চলে নিজে, আমি দাদিকে এখন কিছু না দিলে এখন আব্বা দিতে পারে না, বাড়িতে তো দিতে পারে না। আমার দাদিকে আমি 500 টাকা মাসে প্রতি মাসে এরকম আসার পর জুন মাস থেকে দিই আর কি। আমার দাদি ওই মানে দাদাও ছোটোদের ওই জিনিসপত্র বিক্রি করে, মানে আমার জাহাঙ্গীরনগরের ফর্ম তোলা ওই আমার দাদাই আর কি দিয়েছিল, মানে কত কষ্ট করে বলছিল তুই চান্স পাবি আর কি। তখন চান্স ওরা বোঝে না, কারণ আমার বাড়িতে কেউ সেরকম পড়ালেখা করে না, মানে কেউ 5 পর্যন্ত পার হয়নি। দাদাও মানে চান্সের যে একটা সুবাদ, আমি যে টিউশন করে
ইচ্ছা ছিল দাদারে একটা মানে চার্জার ফ্যান কিনে দেবো, সেটা আর আমার স্বপ্ন হয়ে উঠলো না। ডিসেম্বরে মানে ক্লাস শুরুর আগেই দাদা আর কি স্ট্রোক করে মারা যায়। এই তো তারপরে এখন মোটামুটি নিজে চলি। টিউশন ওই যে গেরুয়াতে একটা টিচারের মেয়েকে পড়াইতেছি, উনি ওই টাকা দিয়ে আর এই যে বৃত্তি আর জেলা থেকে কিছু একটু পাই আর কি। সব মিলে আমারে 2000 টাকা পাঠাই, দাদির মতো মাঝে 500 টাকা পাঠাই, আর কিছু কিছু গোছানোর চেষ্টা করতেছি একটা সাইকেল কিনতে, কারণ খরচ অনেক বেশি হয়ে যায়। চলতেছি। আর ভবিষ্যৎ পরিকল্পনা বলতে মানে কী হবে এটা তো ইচ্ছা আছে এরকম না, মানে আমার হইতে হবে, মানে আমার প্রথম থেকে টাকা আমার হইতে হবে, আমার উপায় নাই তো। আর আমার বাড়িতে তো আমার আর কেউ নাই, কারণ আমার বড় বোন তো গেছে, উনি তো বিবাহিত। আগে তখন আমার যখন ইন্টারমিডিয়েট থাকতাম, ওই বড় আপু চাকরি করতো একটা মাদ্রাসায়, ওই টিচার স্টুডেন্ট থাকা অবস্থাতে ও চাকরি পেয়েছিল, তো 3000 টাকা পাইতো। ওই টাকা আমারে রাজশাহী থাকতে ইন্টারমিডিয়েট দিত, আমার এখনও মনে আছে। ও আমারে চালাইতো, বাড়িতে দিত। আর এখন এই তো আমি ছাড়া আর কেউ নেই। আমার ছোটো ভাই 12 বছর বয়স, মানসিক প্রতিবন্ধীও, মানে পাবনায় নিয়ে গেছিলো, অর্থের অভাব দেখাতে পারি না, তো ওর দায়িত্ব। আমার বোন আছে, আমার ফ্যামিলি, বিশেষ করে সবই এখন এখন আমারে হওয়া তো দূর, মানে আমারে হতে হবে, এটা হচ্ছে অবস্থা, হ্যাভ টু। মানে আমার তো আর অন্য দ্বিতীয় কোনো অপশন নাই। কারণ আমার স্বপ্ন আছে আমি একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হব। এখন থেকে এই যে ফার্স্ট ইয়ার পর থেকে প্রিপারেশন শুরু, মানে ইচ্ছা আছে, দেখা যাক ইনশাল্লাহ। এই তো।